তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি ফারহানা লোপা এবং আমি আলী আশরাফ। জানাবো বার্তা কক্ষের সর্বশেষ। নিখোঁজের ৮ দিন পর শ্বশুরবাড়িতে ইসলামী বক্তা আবু তহা ব্যক্তিগত কারণে আত্মগোপন করেছিলেন দাবি পুলিশের। ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে প্রায় ৪ কোটি টাকা উধাও, ক্যাশ ইনচার্জ সহ ২ জন গ্রেপ্তার। করোনায় দেশে আরও ৫৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩,৮৮৩ রোগী, শনাক্তের হার ১৮%-এর ওপর। উত্তরায় বাইং হাউসের আড়ালে মাদক ব্যবসার অভিযোগে ৬ জন গ্রেপ্তার, ইয়াবা আইস সহ নানা ধরনের মাদক জব্দ। শিরোনাম জানাচ্ছিলাম, এবার পুরো খবর। পারিবারিক কারণে গাইবান্ধায় এক বন্ধুর বাড়িতে আত্মগোপনে ছিলেন ইসলামী বক্তা আবু তহা মোহাম্মদ আদনান। বিকালে পুলিশের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আবু মোহাম্মদ মারুফ জানান, কয়েকদিন ধরে গণমাধ্যমে তার নিখোঁজ থাকার তথ্য প্রচার হওয়ায় আবু তহা নিজেই ফেরত এসেছেন। জিজ্ঞাসাবাদে কেবল পারিবারিক কারণে আত্মগোপনে থাকার কথা জানিয়েছেন। উল্লেখ করে পুলিশ জানায়, আরও তথ্য জানতে আবু তহাকে আপাতত পুলিশের হেফাজতে রাখা হবে। এছাড়া আবু তহার সাথে নিখোঁজ বাকি ৩ জনও নিজ নিজ বাড়িতে ফিরেছেন বলে জানিয়েছে পুলিশ। গত ১০ জুন রংপুর থেকে ঢাকা যাচ্ছিলেন আবু তহা মোহাম্মদ আদনান। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিনই কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন আবু তহার মা। ৮ দিন পর আজ দুপুর ১২টায় রংপুরের শ্বশুর বাড়িতে আসেন আবু তহা। ঢাকা ব্যাংকের বংশাল থাকার ভল্টে প্রায় ৪ কোটি টাকার গরমিলের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ব্যাংকের ২ কর্মকর্তা। অডিটে হেরফের পাওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষ ওই ২ কর্মকর্তাকে বংশাল থানায় সোপর্দ করে। অভিযুক্ত ২ জন অর্থ আত্মসাতের কথা স্বীকার করেছেন বলছে ব্যাংক কর্তৃপক্ষ। অডিট শাখা এই বিষয়ে বংশাল শাখার সিনিয়র ক্যাশ ইনচার্জ রিফাতুল হককে জিজ্ঞাসাবাদ করে কর্মকর্তারা। তার কথায় অসংলগ্নতা পাবার পর বেরিয়ে আসে শাখার ম্যানেজার অপারেশনস ইমরান আহমেদের নাম। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অর্থ আত্মসাতের কথা স্বীকার করেছে রিফাতুল হক। রাতেই তাদের বংশাল থানায় সোপর্দ করে ব্যাংক কর্তৃপক্ষ। যেহেতু গভর্নমেন্ট পাওয়া গেছে, আমরা একটু সেকেন্ড দেরি না করে আমাদের ব্যাংকের নিয়ম রুলস রেগুলেশন অনুযায়ী আমরা থানা এটা কি জানাই এবং তাদেরকে থানাতে সোপর্দ করা হয়। এখন এই পুলিশে এটা সুষ্ঠু তদন্ত করা হচ্ছে, এটা তদন্ত করলেই আমরা এটার অ্যান্সারটা দিতে পারবো। শুক্রবার বংশাল থানা পুলিশ অভিযুক্তদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। পরে আদালত ২১ জুন শুনানির দিন ঠিক করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। অডিটে বেরিয়ে আসছে ৩,৭৭,৬৬,০০০ টাকা ভোট থেকে আত্মসাৎ হয়েছে। এই ২ ব্যক্তিকে আমাদের কাছে সমর্পণ করায় আমরা তাদেরকে কোর্টে প্রেরণ করেছি এবং এইটার একটা যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার ভিতর দিয়ে এখন যাচ্ছে। অর্থ আত্মসাতের ঘটনায় ব্যাংকের অথবা বাইরের আর কেউ জড়িত কিনা সেটি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ৩৫ এবং নারী ১৯ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ১৩,৩৯৯ জনের। ৫২৮টি ল্যাবে ২৪ ঘন্টায় ২০,৮৮২ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩,৮৮৩ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮.৫৯%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮,৪৪,৯৭০ জনে। সুস্থ হয়েছেন আরও ১,৯৫৫ জন। এ নিয়ে মোট সুস্থ ৭,৭৮,৪২১ জন। রাজশাহী, খুলনা, যশোর ও ফরিদপুর মেডিকেলে করোনা ইউনিটে ২৪ ঘন্টায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতে ১২, খুলনায় ৬, যশোরে ও ফরিদপুরে ৩ জন করে মারা গেছে। এদিকে মৃত্যু ও সংক্রমণ বাড়লেও এখনও লোকজনের মধ্যে স্বাস্থ্যবিধি মানতে অনীহা দেখা যাচ্ছে। খুলনায় ডেডিকেটেড করোনা হাসপাতালে ২৪ ঘন্টায় মারা গেছেন ৬ জন।
এ হাসপাতাল ১০০ শয্যা থেকে ১৩০ শয্যা করার ২৪ ঘন্টার মধ্যে রোগী বেড়ে দাঁড়িয়েছে ১৫৯ জনে। সিট না পেয়ে অনেকেই মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছেন। সাতক্ষীরায় আমরা মূলত যাইনি। খুলনার চিকিৎসাটা ভালো, পুরাতন মেডিকেল কলেজ, এই জন্য আমরা খুলনা মেডিকেল কলেজে আসছি। ২৫০ শয্যা হাসপাতাল, এখানে ভালো ট্রিটমেন্ট হবে এটাই জেনে আর কি আমরা চলে আসছি। রাজশাহী মেডিকেলে ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ১২ জন। চিকিৎসা নিতে নতুন করে ভর্তি হয়েছেন ৪১ জন। রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। যশোরে টানা ৮ দিন লকডাউন চললেও কমেনি সংক্রমণ। গত ৩ দিনে করোনা শনাক্ত হয় ৬০০ জনের। ২৪ ঘন্টায় মারা গেছেন ৩ জন। যশোর শহরে কোনো সচেতনতাই নাই আসলে। আসলে মাস্ক বলেন আর যে আমাদের যে রুলসগুলো আছে সেসব রুলসের কোনো বালাই নাই। পুলিশ অবশ্যই সচেতন করার চেষ্টা করছে, বাট এখানকার জনগণ এটা মানছে না। সংক্রমণ বাড়ায় গোপালগঞ্জ সদর সহ ৩ উপজেলায় শুক্রবার থেকে শুরু হয়েছে ৭ দিনের লকডাউন। সড়কে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। এদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে আবারও করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। সংক্রমণ বাড়লেও কুষ্টিয়ায় লকডাউন মানছে না মানুষ। অপ্রয়োজনীয় চলাচল নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। শেরপুরে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ। মেহেরপুরে মানুষ স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ বেড়েই চলছে। চুয়াডাঙ্গায় ২৪ ঘন্টায় করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৬৭.১৯%। ঝিনাইদহ ও বাগেরহাটে রাস্তা হাটবাজারে অপ্রয়োজনীয় বের হচ্ছে মানুষ। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে প্রতিদিন যেভাবে করোনা রোগী বৃদ্ধি পাচ্ছে তাতে একসময় হাসপাতালগুলোতে রোগীর স্থান সংকুলান কষ্টকর হয়ে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী জানান, দেশে আবারও করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে, তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ সময় তিনি জানান, দেশে করোনা টিকা পুরোপুরিভাবে চালু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই হারে যদি রোগী বাড়ে তাহলে পরে কোনো এক সময় কিন্তু হাসপাতালে জায়গা দেওয়া কঠিন হয়ে যাবে। এবং পাশাপাশি আমাদের টিকা কর্মসূচি এখনও পুরোপুরিভাবে আমরা আবারও চালু করতে পারিনি। কাজে এই সময়কালটা আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিজেদেরকে রক্ষা করতে হবে, পরিবারকে রক্ষা করতে হবে, দেশকে রক্ষা করতে হবে। প্রতিশোধপ্রবণ বিএনপি ক্ষমতায় গেলে দেশ রক্তাক্ত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে দাবি দলের আরেক নেতা মাহবুবুল আলম হানিফের। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মনে করেন, খালেদা জিয়াকে মুক্ত করতে রাজপথে নামার বিকল্প নেই। বক্তব্য শুনলে মনে হয়। নিজ বাসভবন থেকে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেন, বিএনপি দেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক পরিবেশ নষ্টের মূল কুশীলব। দলটি ক্ষমতায় গেলে দেশ আবারও অন্ধকারে তলিয়ে যাবে। রাজনৈতিক পরিবেশ বিনষ্টের মূল কুশীলব এবং কারিগর হচ্ছে বিএনপি। তারা ক্ষমতায় এলে বাংলাদেশ আবার লাশের পাহাড় হবে। প্রতিশোধপ্রবণ বিএনপি ক্ষমতা হাতে পেলে দেশে রক্তের বন্যা বইয়ে দেবে। জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে মির্জা ফখরুল ও চিকিৎসকদের তথ্য দুরকম। প্রতিদিন কি বিদেশ পাঠাইতো, কোন বিদেশে যাবে, আপনি কোন দেশে যেতে চান সেটা কি বলেছে? তার মানে তারা চিকিৎসাটা তাদের কাছে মুখ্য নয়। চিকিৎসা নিয়ে তাদের নাটক করে স্ট্যান্ডবাজি করা, রাজনীতি করাই তাদের মুখ্য হয়ে দাঁড়িয়েছে। এদিকে খালেদা জিয়াকে মুক্ত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, বিএনপি কঠোর অবস্থানে না গেলে গণতন্ত্র উদ্ধার বা দলের দুর্দশা থেকে ঘুরে দাঁড়ানো যাবে না। খালেদা জিয়ার মুক্তি হলে গণতন্ত্র মুক্তি পাবে। আসেন যা বলেন সেটা আমরা সবাই করি, দেশটা মুক্ত করি, গণতন্ত্র মুক্ত করি, খালেদা জিয়াকে মুক্ত করি। রাজপথের আন্দোলন ছাড়া খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না বলেও মনে করেন গয়েশ্বর রায়। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দুবাইয়ে চাকরির কথা বলে টাকা নিলেও পাঠাচ্ছিলেন অবৈধভাবে। এতে সেখানে গিয়ে গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন চাকরি প্রত্যাশী। এই অভিযোগে তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে দক্ষিণখান থানায় হয়েছে মানব পাচার মামলা। পরিমণি ইস্যুতে অমির বিরুদ্ধে এ নিয়ে 4টি মামলা হলো। সাভারের আমিনবাজারের আব্দুল কাদির মার্চে অমির প্রতিষ্ঠানের মাধ্যমে 2 ভাগ্নেকে পাঠান দুবাই। মার্কেটের টলিম্যানের চাকরির কথা বলে তার কাছ থেকে নেওয়া হয় 5.5 লাখ টাকা। তবে সেই 2 ব্যক্তি এখন সেখানে পালিয়ে বেড়াচ্ছেন পুলিশের ভয়ে। মার্চের 5 তারিখে দিয়েছি, ফ্লাইট করছি। ফ্লাইট করার পরে তারপরে আমার ওইখানে নিয়ে আটকায় রেখে, ঘরে লোকগিনে আটকায় রেখে, খাওয়ান দেনে লন দেনে, এইভাবে আমার লোকগিনি ওইখানে কান্নাকাটি করে, হিন্দু ফ্যামিলি কান্নাকাটি করে। পরিমণির ঘটনায় অমিকে গ্রেপ্তারের পর দক্ষিণখানে তার অফিসে ছুটে আসেন নরসিংদীর রাজা মিয়া। 2.5 লাখ টাকা দিয়ে 4 মাস ঘুরে যেতে পারেননি দুবাই। দুবাই নিয়ে এসে মার্কেট ক্লিনারের কাজ দিবে। আজকে এই পর্যন্ত 4 মাসের উপর হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এরা কোনো কিছু খোঁজখবর দেয় নাই, কোনো কিছু নেয় নাই। তো এই অবস্থায় বৃহস্পতিবার দক্ষিণখান থানায় অমি ও তার 4 কর্মকর্তার বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করেন এক ভুক্তভোগী। এই মামলার তদন্তের দায়িত্ব নিয়ে মাঠে নেমেছে সিআইডি। অমির অফিস থেকে জব্দ করেছে 3টি গাড়ি, 17টি হার্ড ডিস্ক। সিআইডি বলছে অমিকে রিমান্ডে পেতে আবেদন করা হবে। অন্য আসামিদের ধরতেও চলছে অভিযান। অমির যে কোম্পানি ট্রাভেল ট্যুরসের মাধ্যমে যাওয়ার পরে ওখানে তারা ওই সঠিক জায়গায় যায় না, এভাবে সে অনেক লোকের পাচার করতে বিদেশে, যারা মানবতার জীবন যাপন করছে। তো এই কানেকশনে আমরা মামলা তদন্ত করছি। তদন্ত করে তার 3টা গাড়ি এবং 17টি হার্ড ডিস্ক আমরা জব্দ করেছি আর কি। এদিকে পরিমণির করা ধর্ষণ হত্যা চেষ্টা মামলার তদন্তে অমির অফিসে পাসপোর্ট উদ্ধারের আরেক মামলায় তাকে সহ আসামি করা হয়েছে 3 জনকে। এর মধ্যে 2 জন আছেন রিমান্ডে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর উত্তরায় একটি বাইং হাউসের আড়ালে চলছিল মাদকের ব্যবসা। 6 জনকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে র্যাব। জব্দ করা হয়েছে ইয়াবা, আইস সহ নানা ধরনের মাদক। র্যাব জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ তৈরি করে চলত মাদকের ব্যবসা। রাজধানীর উত্তরার একটি বাইং হাউসে বৃহস্পতিবার অভিযান চালায় র্যাব। এতে জব্দ করা হয় ইয়াবা, ক্রিস্টাল, আইস সহ বেশ কিছু মাদকদ্রব্য। শুক্রবার সংবাদ সম্মেলনে র্যাব জানায় বাইং হাউসের ব্যবসার আড়ালে মাদকের ব্যবসা চালাতেন তৌফিক হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ তৈরি করে চলত বেচাকেনা। ইয়াবা দিয়ে ব্যবসা শুরু হলেও পরে মাদকসেবীদের চাহিদা মাফিক আইস সরবরাহ করত তারা। এছাড়া এক ধরনের মিশ্রিত মাদক ঝাটকি নামেও বিক্রি করা হতো। এই ম্যাথ ল্যাবে তারা আইসের সাথে অন্যান্য পদার্থ মিক্স করে তারা আইসের পরিমাণ বাড়াতো। অনেক ক্ষেত্রে তারা ইয়াবার চালান, ইয়াবার কালার চেঞ্জ করে তারা অন্য কালারে ইয়াবা তারা প্রোডাকশনে যেত, যাতে করে তারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে এটা লুকাতে পারত। তৌফিক হোসেনের সঙ্গে ব্যবসায় জড়িয়ে পড়েন বিদেশ থেকে লেখাপড়া করা জুবেইন নামে এক তরুণ সহ আরো বেশ কয়েকজন। প্রায় 10 বছর যাবৎ তারা ইয়াবার সাথে জড়িত ছিল এবং পরবর্তীতে তারা দেখেছে যে উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্তের যারা তরুণ তরুণী আছে তারা বর্তমানে নতুন নতুন মাদকের প্রতি তারা আসক্ত হচ্ছে। এই জন্য তারা পরবর্তীতে এই সকল আইস তারা বিভিন্ন ক্ষেত্রে সংগ্রহ করে এবং তারা এগুলো সরবরাহ করছিল। আমাদের পার্শ্ববর্তী দেশ হয়ে টেকনাফ হয়ে তারা বিভিন্ন সময়ে এই আইস সংগ্রহ করেছে। তৌফিকের বাইং হাউসে যাওয়া আসা ছিল মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। মাদক সেবন করতে আসা তরুণ তরুণীদের ছবি তুলে ব্ল্যাকমেল করে আদায় করা হতো টাকা। ভয়ভীতি দেখাতে ব্যবহার করা হতো বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লা সুয়াগাজীতে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। রাত 3টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন প্রাইভেট কারের মালিক ফখরুল আলম দুলাল এবং চালক মিরাজ হোসেন ও বেলাল। তারা সবাই ঢাকার খিলগাঁও এলাকার বাসিন্দা। নিহতের স্বজনরা জানিয়েছেন গতরাতে ঢাকার খিলগাঁও থেকে প্রাইভেট কারটি নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়। রাত 3টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান মিরাজ হোসেন ও ফখরুল আলম দুলাল। আহত বেলালকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই শ্যামলী পরিবহনের বাসটিকে আটক করে পুলিশ।
গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিআরটি প্রকল্পের ধীর গতির কারণে শুধু যাত্রী নয়, দীর্ঘদিন ধরে ভোগান্তিতে আশপাশের এলাকার বাসিন্দারা। খানাখন্দে ভরা সড়কে অল্প বৃষ্টিতেই পানি জমে ভোগান্তি বেড়ে যায় বাসিন্দাদের। এদিকে সাপ্তাহিক ছুটির দিনেও টঙ্গী থেকে চৌরাস্তা পর্যন্ত যানজটে নাকাল যাত্রীরা। ঢাকা ময়মনসিংহ সড়কের অন্যতম ব্যস্ত এলাকা টঙ্গী অংশের চিত্র এটি। এমনিতেই খানাখন্দে ভরা সড়ক, তার উপর বৃষ্টির কারণে তলিয়ে আছে প্রধান সড়ক, ফলে ঝুঁকি নিয়েই চলছে যানবাহন। যানজট নিরসনে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজের কারণে প্রধান সড়কের পাশাপাশি অলিগলিও তলিয়ে যায় সামান্য বৃষ্টিতে। পানি হয়ে সব ডুবে যাইতেছে, পানি নামার কোনো ব্যবস্থা নাই, এই ধরনের সমস্যা চলতেছে। এদিক দিয়ে মনে করেন অর্ধেকের উপর পানি উঠে, ওদিক দিয়ে পানি ঢুকে দোকানের ভিতরে ঢুকে যায়। এ সড়কে অন্তত 18 জেলার মানুষের চলাচল। সাপ্তাহিক ছুটির দিনেও যানজট থেকে রেহাই নেই যাত্রীদের। যানজট নিরসনে হিমশিম খেতে হচ্ছে পুলিশের। ঢাকাতে আইছি 4 ঘন্টা লেগে গেছে, ঢাকার থেকে আসছি। অনেক সময় জামের কারণে দেখা যায় যে কামের থেকে ঘুরে আমার লাগে, আমরা কাজে কামে আসলে যেতে পারি না। বর্ষাকালে খানাখন্দ সৃষ্টি হয়েছে, এই জন্য সাময়িক যে অসুবিধা হচ্ছে, আমরা বাংলাদেশ পুলিশ, হাইওয়ে পুলিশ আপ্রাণভাবে চেষ্টা করছি যাতে যানজট নিরসন করে জনগণকে কিছুটা স্বস্তি দেওয়া যায়। এদিকে সড়কের বেশিরভাগ অংশের সংস্কার কাজ শেষ হয়েছে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। আমরা মাসখানেকের মধ্যে আরেকটা লেন কমপ্লিট করবো, এই যে আসতেছি কমপ্লিট করলে তখন দুই পাশে 6 লেন দিয়ে গাড়ি যাবে। বাস র্যাপিড ট্রানজিট অর্থাৎ বিআরটি এ প্রকল্পের কাজ শুরু হয়েছিল 2012 সালে। 4 বছরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও কেটে গেছে 9টি বছর। কাজের ধীরগতির কারণে দীর্ঘ এই সময়ে বেড়ে গেছে ভোগান্তি। যাত্রীরা চাইছেন এখন প্রকল্পের মেয়াদ বাড়িয়ে 2022 সালের ডিসেম্বর পর্যন্ত যে দেওয়া হয়েছে যে মেয়াদ, এই মেয়াদের মধ্যেই যাতে কাজ শেষ হয়। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বোর্ডবাজার, গাজীপুর। রবিবার থেকে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে। অল্প কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে মাসের শেষে আবার বাড়বে বৃষ্টি। উজানে বৃষ্টিপাতের প্রভাবে জুলাই মাসে প্লাবিত হতে পারে দেশের উত্তরাঞ্চলের নিচু এলাকা। আর মাসের মাঝামাঝি পর্যন্ত তাপমাত্রা কম থাকলেও অনুভূত হবে ভ্যাপসা গরম। মাসের শুরুতে সাগরে নিম্নচাপের প্রভাবে কিছুদিন গরম অনুভূত হবার পরে স্বস্তির বৃষ্টি নিয়ে আসে বর্ষা। আষাঢ়ের শুরু থেকেই আকাশ মেঘলা, থেমে থেমে বৃষ্টি হচ্ছে প্রায় প্রতিদিন। আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে বছরের এই সময়ের গড় বৃষ্টিপাতের তুলনায় এবার 4% বেশি বৃষ্টি হয়েছে। রংপুর, রাজশাহী এবং সিলেট বিভাগে স্বাভাবিক অপেক্ষা বৃষ্টিপাতটা কম হয়েছে, কিন্তু দেশের দক্ষিণাঞ্চল, ঢাকা সহ দেশের দক্ষিণাঞ্চলে স্বাভাবিক অপেক্ষা বৃষ্টিপাতটা বেশি হয়েছে। কিন্তু আপনি ধরুন ওভারঅল কান্ট্রিটা আপনি চিন্তা করবেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতটা স্বাভাবিক হয়েছে। রোববার থেকে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গোটা আষাঢ় মাসে তাপমাত্রা 26 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও অনুভূত হবে ভ্যাপসা গরম। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকাই এর কারণ, জানালেন আবহাওয়াবিদ। কমে আসবে মানে এর অর্থ এই না যে বৃষ্টিপাত একবার থেমে যাবে। বৃষ্টিপাত সারা দেশে হবে, হয়তো এখন যেরকম কন্টিনিউয়াস বৃষ্টিপাত হচ্ছে, আগামীকালকের পথে কন্টিনিউয়াস বৃষ্টিটা হবে, মাঝে মধ্যে বৃষ্টি হবে আবার রোদ হবে, এই অবস্থাটা থাকবে। এবারের বর্ষায় স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সীমান্তের উপরে মেঘালয় ও আসামের পাহাড়ি ঢালে বৃষ্টিপাত বেশি না হলে দেশে বন্যার সম্ভাবনাও কম। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নদী দখলদারকে বাঁচিয়ে সীমানা খুঁটি স্থাপন করেছে বিআইডব্লিউটিএ। রাজধানীর বছিলায় বুড়িগঙ্গা জায়গায় প্রয়াত সংসদ সদস্য আসলামুল হকের বিদ্যুৎ কেন্দ্র ও অর্থনৈতিক জোনের সীমানা বাদ দিয়ে খুঁটি নির্মাণ করা হচ্ছে। গবেষক ও পরিবেশ আন্দোলনকারীরা বলছেন, নদীর প্রায় 13 একর জমি উদ্ধার করে সীমানা খুঁটি বসানোর নির্দেশ অমান্য করেছে বিআইডব্লিউটিএ। রাজধানীর মোহাম্মদপুরের বছিলা বুড়িগঙ্গা ও তুরাগ নদীর মোহনায় তীর ঘেঁষে ঢাকা 14 আসনের প্রয়াত এমপি আসলামুল হকের আরিশা প্রাইভেট ইকোনমি জোন ও মাইশা গ্রুপের পাওয়ার প্ল্যান্ট। নদী রক্ষা কমিশন, জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ সহ সরকারের 8টি সংস্থা বলছে, নদী ও আশপাশের জলাশয়ের 54 একরের বেশি জায়গা দখল করে গড়ে উঠেছে 2 কোম্পানির বিভিন্ন স্থাপনা। এর মধ্যে 13 একরই বুড়িগঙ্গা ও তুরাগ তীরের। এক আবেদনের পরিপ্রেক্ষিতে গেল বছর নদীর জায়গা ফিরিয়ে দিয়ে সীমানা খুঁটি বসানোর নির্দেশ দেয় হাইকোর্ট। অথচ আসলামুল হকের মৃত্যুর
পর সেই দুই কোম্পানিকে বাঁচিয়ে নদীর সীমানা পিলার বসাচ্ছে বিআইডব্লিউটিএ। আসলামুল হক সাহেবের যে মাইশা গ্রুপ, এটা তো পুরোপুরি বুড়িগঙ্গার যে জায়গায় এসে তুরাগ নদীর সাথে মিলিত হয়েছিল, সেখানে বুড়িগঙ্গার পুরোটা অংশকে দখল করে পুরা প্লান্টাই নদীতে। শুধুমাত্র যে বিআইডব্লিউটি একজন কর্মকর্তা আর একজন ব্যবসায়ী আসলামুল হক আছেন তা না, এটা একটা বিরাট চক্র, যে চক্র ঢাকার চারপাশের সমস্ত নদীকে গত 10-15 বছরে খালি পরিণত করছে। অবৈধ দখল উচ্ছেদে গেল বছরের 23 নভেম্বর চিঠি দেয়া হলেও বিআইডব্লিউটিএ এখন একক ক্ষমতা বলে দখলদারের পক্ষে সীমানা খুঁটি বসাচ্ছে বলে অভিযোগ সাবেক নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের। পিলার তো বসাতেই হবে, কারণ ওটা যারা দখল করে আছে সেই অবৈধ দখলদারকে উচ্ছেদ করে তারপরে সঠিক জায়গায় পিলার করতে হবে। না, কোনো মামলাই করা উচিত না, মামলা সেটেল ডাউন। কতবার আর মামলা করবে? এখন নদী রক্ষা কমিশন তো অবশ্যই তাদের এখনই তো ঝাঁপিয়ে পড়া উচিত। তবে সঠিক জায়গায় নদীর সীমানা খুঁটি বসানো হচ্ছে বলে দাবি বিআইডব্লিউটিএ। নদীর শেষ অনুযায়ী পিলার বসবে। আমাদের যে পোস্টার ম্যাপ আছে, জেলা প্রশাসন যে ম্যাপ দিচ্ছে আমাদেরকে, পিএস লাইনের উপরে পোস্টারটা অঙ্কিত করা, দ্রুত জরিপকৃত ম্যাপ অনুযায়ী সীমানা পিলার করতে বসাচ্ছে। গেল বছর রাজধানীর চারপাশের নদ নদীর তীরে দখলদার উচ্ছেদের অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ, কিন্তু সীমানা পিলার স্থাপন নিয়ে জটিলতায় সমালোচনার মুখে পড়ে সেই কার্যক্রম। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভৌগোলিক নির্দেশক বা জিআই হিসাবে স্বীকৃতি পেল বাংলাদেশের আরো 6টি পণ্য। বৃহস্পতিবার রাজধানীর অফিসার্স ক্লাবে জিআই পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সনদপত্র তুলে দেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। ঢাকায় মুসলিম, রাজশাহী সিল্ক, রংপুরের শতরঞ্জি, নেত্রকোনার বিজয়পুরের সাদা মাটি, দিনাজপুরের কাটারি ভোগ ও বাংলাদেশি কালিজিরা পণ্যগুলো এবার জিআই এর অন্তর্ভুক্ত হলো। এ নিয়ে মোট 9টি পণ্য জিআই হিসাবে স্বীকৃতি অর্জন করল। এর আগে ইলিশ, জামদানি ও চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছিল। এর ফলে এই 9টি পণ্য বাংলাদেশের নিজস্ব পণ্য হিসাবে সারা বিশ্বে পরিচিতি হবে। জিআই এর মাধ্যমে বিশ্ববাজারে এসব পণ্যের চাহিদা বাড়বে, একই সাথে বাড়বে রপ্তানিও। এসব পণ্যের দাম 30% পর্যন্ত বাড়তে পারে। এখন জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পাওয়ার অপেক্ষায় রয়েছে ফজলি আম ও বাগদা চিংড়ি। রাজধানীর বাজারে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 10 টাকা। বাড়তি দামের জন্য বৈরী আবহাওয়ায় সরবরাহ ঘাটতি দোহাই দিচ্ছেন বিক্রেতারা। এদিকে চড়া ভোজ্য তেলের দামও। আপাতত দেশের বাজারে সয়াবিন তেলের দাম কমার সম্ভাবনা নেই বলছেন খোদ বাণিজ্য মন্ত্রী। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হলেও ক্রেতা বিক্রেতার ভিড় কম নেই কারণ বাজারে। পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় বেশ ভোগান্তিতে পড়তে হয় সবাইকে। বৃষ্টি হলে পানি জমে যায়, কাস্টমার আসে না, আমরা বিক্রি করতে পারি না, ড্রেন জাম হয়ে গেছে, এই জন্য পানি আটকে যায়। সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজিতে। আর সোনালী জাতের মুরগির কেজি 250 থেকে 260 টাকা। দাম বৃদ্ধির জন্য নানা অজুহাত দিলেও তা মানতে নারাজ ক্রেতারা। সবজির দোকানে যা একদিন বৃষ্টি হলে পরে সব ডুবে গেছে। এটা মুরগির দোকানে আসেন, বৃষ্টি হচ্ছে, মুরগি আসতে পারেনি। হ্যাঁ, এই সব তো সিন্ডিকেটের। এদিকে কোনো সুখবর নেই সয়াবিন তেলের দামে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে ভক্তদের গুনতে হচ্ছে 150 টাকা। কবে নাগাদ দাম কমতে পারে তা জানা নেই বাণিজ্য মন্ত্রীরও। ওভারঅল মানুষের তো ক্রয় ক্ষমতার পরিমাণ কমে গেছে, তবে এটা সাময়িক পরিমাণ। এর উপরে নির্ভর করছে আন্তর্জাতিক বাজারে কি দাম যদি কমে আমাদের দেশে। বাজারে বেগুন, পটল সহ বেশিরভাগ সবজির দাম নাগালে থাকলেও বেড়েছে আলুর দাম। বিক্রি হচ্ছে 25 টাকা কেজি দরে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইরানের 13তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। করোনার কারণে এবছর ভোট পড়েছে মাত্র 42%, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন। এবারে নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসাবে 7 জন অনুমোদন পেলেও 3 জন সরে দাঁড়িয়েছে। 4 প্রতিদ্বন্দ্বীর মধ্যে এগিয়ে রয়েছেন খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আয়াতুল্লাহ ইব্রাহিম রাইসি। 1979 সালের বিপ্লবের পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে ইরান। এর মধ্যে দেশটিতে অনুষ্ঠিত হচ্ছে 13তম প্রেসিডেন্ট নির্বাচন। নিয়ম অনুযায়ী প্রার্থিতা না পাওয়ায় এই নির্বাচনের মাধ্যমে শেষ হতে চলেছে হাসান রুহানির 8 বছরের শাসনামল। এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য 529 জন প্রার্থী আবেদন করেন।
এর মধ্যে সংস্কারপন্থী ও মধ্যপন্থীদের বাদ দিয়ে 7 চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করে দেশটির গার্ডিয়ান কাউন্সিল। তবে শেষ মুহূর্তে 3 জন প্রার্থী স্বেচ্ছায় সরে দাঁড়ান। বর্তমানে 4 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারের নির্বাচনে। ইরানের যে কোনো বড় সিদ্ধান্ত নেয়ার একক ক্ষমতা দেশটির সর্বোচ্চ নেতার হাতে থাকায় নির্বাচনেও প্রভাব থাকছে আয়াতুল্লাহ আলী খামেনির। আর তাই সর্বোচ্চ নেতার সমর্থন পেয়ে প্রার্থী হিসেবে এগিয়ে খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইব্রাহিম রাইসি। কট্টর রক্ষণশীল পশ্চিমা বিরোধী ইব্রাহিম রাইসি 2014 সাল থেকে 2016 সাল পর্যন্ত ছিলেন দেশটির অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে। এছাড়াও 2004 থেকে 2014 সাল পর্যন্ত বিচার বিভাগের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বিশ্লেষকদের মতে ইরানের নতুন সরকার যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশ বিরোধী অবস্থানের পাশাপাশি ঘনিষ্ঠ ও দৃঢ় সম্পর্ক গড়ে তুলবে রাশিয়া ও চীনের সাথে। এছাড়াও পরমাণু কর্মসূচিও জোরদার করতে পারে দেশটি। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোপা আমেরিকায় পেরুকে 4-0 গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল। 68 গোল নিয়ে সেলেসাওদের হয়ে এখন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা নেইমার। এদিকে ছন্দে ফেরার মিশনে আর্জেন্টিনার চ্যালেঞ্জ উরুগুয়ে। সাফল্য পেতে কৌশলে আরও বদল আনছে আলবিসেলেস্তে। বিপরীতে চাপমুক্ত ফুটবল খেলার প্রত্যাশা লা সেলেস্তের। ম্যাচ শুরু কাল ভোর 6টায়। দলের প্রাণ মেসিও আর্জেন্টিনার ভাগ্য ফেরাতে ব্যর্থ। সবশেষ 3 ম্যাচে পাল্টেছে প্রতিপক্ষ, কিন্তু ভাগ্যরেখা আগের মতোই অপরিবর্তিত। প্রথম জয়ের খোঁজে থাকা আলবিসেলেস্তের চাপ বেড়েছে প্রতিপক্ষ উরুগুয়ে হওয়ায়। দল ছাপিয়ে আলোচনায় দুই বন্ধু মেসি সুয়ারেজের দ্বৈরথ। আর্জেন্টিনার ফ্রন্টলাইন যতটা ক্ষুরধার, ডিফেন্স ততটাই নড়বড়ে। ইনজুরিমুক্ত স্কোয়াড স্বস্তির হলেও আত্মবিশ্বাস ফেরাতে জয় চায় স্ক্যালোনি। পরিসংখ্যান আলবিসেলেস্তের অনুপ্রেরণা। উরুগুয়ের সাথে 189 দেখায় 87 ম্যাচে জয় আর্জেন্টিনার। উরুগুয়ে কঠিন প্রতিপক্ষ। ম্যাচে সাফল্য পেতে সুয়ারেজ কাভানিকে শুরু থেকে বোতলবন্দি করতে হবে। রক্ষণ দুর্বলতা কাটিয়ে জয় ফেরার লক্ষ্য থাকবে। সময়টা ভালো যাচ্ছে না উরুগুয়েরও। চলতি বছরের 2 ম্যাচে ড্র, সাথে অস্বস্তি, স্কোরিং সমস্যা। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে কাভানির প্রত্যাবর্তন ফ্রন্টলাইনে শক্তি বাড়াবে লা সেলেস্তের। ফাইনাল না হলেও আর্জেন্টিনা উরুগুয়ে ডার্বি রোমাঞ্চ ছড়াবে। প্রতিপক্ষ দলে মেসির মতো ফুটবলার থাকলে আলাদা পরিকল্পনা করতে হয়। আমিও ব্যতিক্রম নই। জাতীয় দলে বন্ধু মেসি সুয়ারেজদের ভাগ্য যতটা ম্লান, নেইমারের ততটা বর্ণিল। সতীর্থদের উজ্জীবিত রাখতে শতভাগ সফল ব্রাজিলিয়ান পোস্টার বয়। ভেনেজুয়েলা ম্যাচের মতো পেরু পরীক্ষাতেও সপ্রতিভ নেইমার। জেসুস আলেক্সান্দ্রো রসায়নে জমজমাট শুরু ব্রাজিলের। মাঝে আলোটা নিজের দিকে রাখেন নেইমার। গোল করে আর এভারটনকে দিয়ে করিয়ে জানান দিলেন কেন তিনি সেরাদের সেরা। আর শেষ দিকে গোলের হালি পূর্ণ হয় রিচার্লিসনের নৈপুণ্যে। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এর সাথে শেষ করছি আজকের সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।